বলতে এরা সব আসবে চুল কাট দাড়ি কাট আমার বলতে কি চুলটা কাটো না আরে ঠিক আছে কাটবো এই করতে 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 তারপর দেখছি যে খড়ে গাছে ছবি উঠছে এই হচ্ছে তাই হচ্ছে ওদের খুব একটা গায়ে লাগে না আর কি অভ্যেস হয়ে গেছে আর কি লিখলো যে একটি ছেলে ওই না চোখ দুটো লাল ভাবে মাতাল রবীন্দ্রনাথের তো এরকম ছিল না সেইটা আবার মেয়ের দিদিমণির কাছে পড়েছে দিদিমণি আবার আমার মেয়েকে দিয়েছে সেই সেই হঠাৎ দেখি রাত্রিবেলা বাড়িতে কান্নাকাটি হচ্ছে তারপরে আমি একটু প্রথমটা ডেকে গিয়ে তারপরে ওদের পরে বুঝিয়ে বললাম এই মুহূর্তে আমি রয়েছি 30তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নন্দন চত্বরে, বুঝতেই পারছেন। এবং আমার সঙ্গে যিনি রয়েছেন তাকে শুধু এখানে নয় শহরের বিভিন্ন জায়গায় দেখা যায় এবং দেখে অনেকেই থমকে যান হঠাৎ করে, কারণ তাকে দেখে অবিকল একজন মানুষের কথা মনে পড়ে, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। এবং দাদা সেইভাবেই থাকেন, বেশভূষা, তার বেশভূষা দেখলে বোঝা যায় সেটা তিনি মেনটেন করেন সেইভাবে। এবং দাদার নামটা আজকে আমি জেনে নেব। দাদা আপনাকে তো সকলে জীবন্ত রবীন্দ্রনাথ ঠাকুর বলেন, তাই তো? আমার নাম হচ্ছে সোমনাথ ভদ্র, আমি জোয়াসাগর ঠাকুর বাড়ির সোসাইটির লাইভ মেম্বার। তো এই যে এইভাবে আমি ফার্স্টেই জানবো যে এইভাবেই আপনাকে বছরের পর বছর আমরা দেখে আসছি, তো এটার পেছনে মূল কারণটা কি, মানে কিভাবে? পেছনে মূল কারণ হচ্ছে যে আমি ছোটবেলা থেকেই রবীন্দ্রসঙ্গীত শুনতে খুব ভালোবাসি এবং এখনো পর্যন্ত বিভিন্ন সময় ফাঁক পেলেই রবীন্দ্রসঙ্গীত শুনি। এবং এই তখন নন্দন ছিল না, রবীন্দ্র সদন, শিশির মঞ্চ এবং চারদিকেতে আমি রবীন্দ্রসঙ্গীত শুনতে আসতাম এবং অনেক দিকপাল আর্টিস্ট কণ্ঠে আমি বিভিন্ন জায়গায় গান শুনেছি। এবং এই করতে করতে 25শে বৈশাখ রবীন্দ্র সদনে আসতাম, কিন্তু সেখানে বড্ড ডিস্টার্ব হতো, ভোরবেলা উঠে আসতাম, ডিস্টার্ব হতো। তা আমাকে তালের গান হলে সবাই হাততালি মারতো, তারপরে আমি লেবুর কলার খোসা এইসব সামনের দিকে ছুঁড়ে মারতো, ফেলতো আর কি। আর তারপরে এই করতে করতে আমাকে একজন বললো যে তুমি রবীন্দ্রভারতীতে যাও না কেন? রবীন্দ্রভারতীতে যে 25শে বৈশাখ হতো তখন আমি অতটা জানতাম না। তারপর একদিন 25শে বৈশাখে রবীন্দ্রভারতী গেলাম, আমার দেখি না খুব ভালোভাবে, সেই থেকেই আমার রবীন্দ্রভারতীতে যাওয়া। আর ওইখানে আমি সোসাইটির খোঁজ পেলাম, সোসাইটি লোকের সঙ্গে পরিচয় হতে ওখানে 22শে শ্রাবণ খুব 5 দিন 7 দিন ধরে অনুষ্ঠান হতো। 22শে শ্রাবণ খুব ডাক কাটতো আমাদের। এই করতে 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 22শে শ্রাবণ নিমতলা মহাশ্মশানে গিয়ে ওনাকে সম্মান জানাতাম, শ্রদ্ধা জানাতাম এবং 25শে বৈশাখ ওখানে এসে রবীন্দ্রনাথের গলায় মালা দিতাম। আর এই করতে করতে আমি সেটা ছিল 1983-84-86 সাল। প্রতি বছর এরকম আস্তে আস্তে আমাকে ওখানকার এখন যে সম্পাদক তার বাবা আমাকে বললেন যে তোমাকে লাইভ মেম্বার করব। তা উনি আমাকে সেই আর আমার হাত ধরে বসে আমি গভীর আচ্ছন্নে গান শুনতাম আর উনি খপ করে এসে আমার হাত ধরতেন আর কি। তাই করতে করতে আমাকে লাইভ মেম্বার করলেন। আর তারপরে আমি ওই 25শে বৈশাখ আসলে 22শে শ্রাবণ আসলে সরু করে দাড়ি রাখতাম, আবার কেটে ফেলতাম। এই করতে 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 আমার দাড়িটা যখন একটু বড় হয়, মা সেই সময় তো আমার মা মারা গেলেন। মা মারা যাওয়ার পর আমি তখন সম্পূর্ণ চুল এবং দাড়ি সমস্ত আমি কেটে চুল কেটে ফেলেছিলাম। তারপরে আমার চুলও উঠলো ওই রকম। আর তারপরে ওই দাড়ি এরকম করতে 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 দাড়িটা একটু বড় হয়ে গিয়েছিল। রবীন্দ্রনাথের ছবির সামনে দাঁড় করিয়ে আমাকে বলে রাজ থেকে আপনি চুল দাড়ি কাটবেন না। সেই থেকে আমার চুল দাড়ি কাটা। আর তার আগে যখন দাড়ি গোঁফ ছিল না তখন মহুয়া রায় চৌধুরীর ভাসুর আমাকে ফিল্ম স্টার ছেলেবেলায় রবীন্দ্রনাথ বলতেন নাকি। মানে সেই আদল এবং সেইটা আপনি বজায়ও রেখেছেন। মানে রেখেছি আমি যে খুব বেশি মেনটেনেন্স করি তা না, ওই রাত্রিবেলা শুধু একটু করে তেল মাখি। আর আগে একটু এরম করতাম, কিন্তু আমি এখন কোনো টাচ করি না। উনি যেহেতু বারণ করেছেন বলে আমি টাচ করি না। রোজ চুল ওড়ে আবার দেখি সেইরকমই এই আর কি। আচ্ছা দাদা, এমনিতে আপনি কি করতেন, মানে বা কি করেন? মানে এখন তো অনেকটাই
1981 সালে আমি টেলিফোন ডিপার্টমেন্টে চাকরি পাই। তার আগে অন্য একটু ছোটোখাটো এতে কাজ করেছি, চাকরি পাই। এবং তারপরে তো পার্মানেন্ট ছিলাম না, তারপরে পার্মানেন্ট হয়ে আমি একটা আমার বড় দুর্ঘটনা ঘটেছিল। 1992 সালে পার্মানেন্ট হলাম, আর তারপরে দুর্ঘটনা ঘটেছিল এবং আমার পা আর কি পোল চাপা পড়ে গিয়েছিলাম, আর অ্যাক্সিডেন্ট ঘটে। আমি তখন হেড অফিসে ছিলাম। আর তারপরে আবার 1998 সালে টেলিফোন মেকানিক পরীক্ষা দিয়ে আমি আবার আউটডোরে চলে গেছি। আবার এই করেই আমার লাইফ কাটে আর কি। আর 1920 সালে রিটায়ার হয়েছে আর কি। আচ্ছা, এখন আমি দেখছিলাম কালকে আপনার হাঁটতেও অসুবিধা হচ্ছিল। ওটা হয় হ্যাঁ, আমি বুক ফেয়ার থেকে আরম্ভ করে তো সবেতেই শুধু এখন আমি ভোর 4টের সময় উঠে চান করি, আর সব কিছুই করি, কিন্তু ওই হাঁটতে পারি না ঠিক আর কি। ওই কোথাও হাফ কিলোমিটার গেলে আমাকে অটো কিংবা বাসে করে যেতে হয় আর কি। তাছাড়া সব কিছু করি আর কি। কিন্তু এই যে তাও ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকা, ওটা একটা অভ্যেস হয়ে গেছে। পান কিভাবে, মানে ওটা একটা অভ্যেস হয়ে গেছে আর কি। ওটা একটা অভ্যেস হয়ে গেছে। বাড়িতে সকলে কি বলেন যখন আপনি এইভাবে থাকা শুরু করলেন? তখন না, বাড়িতে আমাকে সব থেকে বলতে গেলে কি, বাড়িতে আমাকে আমি বলতে চুল কাটো, আমার জাতুতো দাদারা বলতে এরা সব চুল কাট, দাড়ি কাট। আমার বলতে কি চুলটা কাটো না, আরে ঠিক আছে কাটবো। এই করতে 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 তারপর দেখছি যে খড়ে গাছে ছবি উঠছে, এই হচ্ছে তাই হচ্ছে। ওদের খুব একটা গায়ে লাগে না আর কি, অভ্যেস হয়ে গেছে আর কি। আচ্ছা, আপনি অভিনয়ও তো করেছেন, রবীন্দ্রনাথ ঠাকুরের চরিত্রেই অভিনয় করেছেন। রবীন্দ্রনাথের কি বলতে গেলে মুখের কথা ছিল না, কিন্তু ওই রবীন্দ্রনাথের ভাবনা দৃশ্য, রবীন্দ্রনাথের তারপরে আমাকে দাঁড় করিয়ে আমাকে করছে, তা সেই সব দৃশ্যগুলোতে আমি দুবার সিনেমা করেছি। তারপর নিমপুলের মধুতে দুবার। আচ্ছা, সকলে যখন এভাবে ছবি তোলেন এবং এই নামে আপনাকে ডাকেন, তখন কেমন লাগে আপনার? লাগেও, এক কান দিয়ে ঢোকাই, এক কান দিয়ে অভ্যস্ত হয়ে গেছে আর কি। ভালো লাগে নিশ্চয়ই। কিছু ভালো লাগে, আবার কিছু ব্যঙ্গ করে এইরকম, সেটা ব্যঙ্গ হয় মাঝে মাঝে। একবার এমন ফেসবুকে লিখলো, সেটা বাড়িতে খুব অশান্তি হয়ে গিয়েছিল। মেয়ে কান্নাকাটি করলো, আর লিখলো যে আমি TV9 আমাকে সাক্ষাৎকার দিয়েছিল, এবং লিখলো যে একটি ছেলে ওই না চোখ দুটো লাল ভাবে মাতাল, রবীন্দ্রনাথের তো এরকম ছিল না। সেইটা আবার মেয়ের দিদিমণির কাছে পড়েছে, দিদিমণি আবার মেয়েকে দিয়েছে। সেই হঠাৎ দেখি রাত্রিবেলা বাড়িতে কান্নাকাটি হচ্ছে। তারপরে আমি একটু প্রথমটা ডেকে গিয়ে তারপরে ওদের পরে বুঝিয়ে বললাম এই এরকম। কিন্তু ছোটবেলা থেকেই আপনার এখন আর সেইটা, কিন্তু তার পরের দিনকে অনেক লোক দেখি আমার কাছে ক্ষমা চেয়ে গেছে আর কি, যে লিখেছে খুবই নোংরা কাজ করেছে, আপনি কিছু মনে করবেন না, আমরা ওর হয়ে ক্ষমা চাইছে। হ্যাঁ, যাই হোক, থ্যাংক ইউ দাদা। আপনি এই কটা দিন বোধহয় এখানেই থাকবেন মোটামুটি? না, আমি 8 তারিখ পর্যন্ত হয়তো থাকবো। 8 তারিখের পর আবার উত্তরপাড়ায় আরো প্রোগ্রাম আছে। তারপরে তো এদিক ওদিক 29 জানুয়ারি মাসে বোধহয় সংবাদ প্রতিদিন অফিসে প্রোগ্রাম আছে, আমাকে ফোন করেছিল। তার মধ্যে যেটা বলবো যে সুস্থ থাকুন, ভালো থাকুন। হ্যাঁ, শেষে একটা রবি ঠাকুরের গান দিয়ে আমরা শেষ করি আপনার গলায়। কি গান গাই? যেটা আপনার মনে হয়। আগুনের, আমি এটাই গাইছি, কিন্তু এটাই আমার আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণী, হে জীবন পূর্ণ করো, হে জীবন পূর্ণ করো, হে জীবন পূর্ণ করো, হে জীবন পূর্ণ করো দহন দানে, আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে।